নমস্কার বন্ধুরা, আমি উর্মি বাংলা ও বিবিধ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের দ্বিতীয় পাঠ ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ভাষা ও বাংলা ভাষা। আজকে আমরা অধ্যায়টি শেষ করব। গত ক্লাসে আমরা শিখেছি ভাষা কি, ভাষা কত প্রকার ও কি কি, ভাষার লিখন পদ্ধতি কয়টি এবং ভাষার উপাদান কি কি। আজকে আমরা শিখব প্রকাশ মাধ্যম ও ভাষা, ভাষা ও মাতৃভাষা ও বাংলা ভাষা, ভাষার রূপ ও বৈচিত্র্য। চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি। ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়, এজন্য আরও কিছু মাধ্যম রয়েছে। আমরা গত ক্লাসে শিখেছি যে ভাষা মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু আজকে আমরা বলছি যে ভাষা মানুষের মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়। ভাষা যখন আবিষ্কারের পূর্বে, ভাষার অর্থাৎ মানুষ যখন ভাষা ব্যবহার শেখেনি, ভাষার আবিষ্কার হয়নি, তখনও মানুষ নিজের মনের ভাব প্রকাশ করত। সেটা কিভাবে করত? অঙ্গভঙ্গির মাধ্যমে, আবার কখনো ছবি এঁকে নিজেকে প্রকাশ করত। এজন্য নানা ধরনের চিহ্ন বা সংকেতও ব্যবহার করা হয়েছে। এই যে আমরা বিভিন্ন সময় দেখি যে আমরা এখন বিভিন্ন প্রাচীন গুহা আবিষ্কার করেছি, সেখানে প্রাচীন মানুষের আঁকা বিভিন্ন চিত্র পাওয়া গেছে। তারা ওভাবেই নিজের মনের ভাব প্রকাশ করত। তো ওটা দেখেই আমরা বুঝতে পারি মানুষ মনের ভাব কিভাবে মানুষ সমাজের মানুষের সাথে বা তার গোষ্ঠীর মানুষের সাথে ভাব বিনিময় করত। আমরা মুখ বা চেহারার নানা ভঙ্গি করে হাসি, কান্না, বিস্ময়, জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি। মাথা নেড়ে হ্যাঁ বা না বোঝাতে পারি। এ জাতীয় ভাষাকে বলি অঙ্গভঙ্গির ভাষা বা জেস্টাল ল্যাঙ্গুয়েজ। রাস্তায় দেখা যায়, মানে এর জেস্টাল ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গির ভাষার উৎকৃষ্ট উদাহরণ আমরা রাস্তায় যখন ট্রাফিক পুলিশ দেখি, সেই ট্রাফিক পুলিশকে দেখা যায় যে হাতের ইশারায় গাড়ি থামতে বলে, আবার চলার নির্দেশ দেয়। আবার রাস্তার দুপাশে যখন আমরা যে রাস্তা দিয়ে যাই, বড় বড় হাইওয়ে দিয়ে যাই, রাস্তার দুপাশে বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন ব্যবহার করে বলা হয় যে রাস্তা সোজা না বাঁকা। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয় রাস্তা সোজা থাকবে না বাঁকা থাকবে, এবং রাস্তা কিভাবে একজন যিনি গাড়ি চালক তিনি কিভাবে যাবেন এবং কত দূর যাওয়া যাবে, কতটুকু যেতে পারবেন এবং কোথায় থামতে হবে, সব কিছু আমাদের প্রতীকের মাধ্যমে বা কোনো চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। আবার আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা বিশেষভাবে সক্ষম, অর্থাৎ মূক ও বধিরও বলা হয় এদেরকে, যারা কানে শুনতে পায় না এবং মুখে বলতে পারে না। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে থাকতে পারে বা সমাজের অনেক মানুষের মধ্যেই এরকম মানুষ আমরা দেখতে পাই। এদের যে যোগাযোগ মাধ্যম হিসাবে একটি বিশেষ ল্যাঙ্গুয়েজ, বিশেষ ভাষা, যোগাযোগ মাধ্যমে বিশেষ একটি ভাষা প্রচলিত আছে, যেমন সাইন ল্যাঙ্গুয়েজ। তারা হাতের ইশারার মাধ্যমে পড়াশোনা করে থাকে এবং সমাজের অন্য মানুষদের সাথে বা তার আশেপাশের অন্য মানুষদের সাথে তারা মনের ভাব বিনিময় করে। মানে হাতের ইশারা বা হাতের আঙুলের ভঙ্গি পরিবর্তন করে বা বিভিন্ন সাইন ব্যবহার করে, হাতের আঙুলের বিভিন্ন সাইন ব্যবহার করে তারা কি বলতে চাইছে কি না বলতে চাইছে বোঝাতে থাকে। এবং এদের পড়াশোনা এবং দৈনন্দিন কাজও এই ভাষাই হয়ে থাকে। এদেরকে আমরা এই ভাষাগুলোকে এই যে হাতের আঙুল ব্যবহার করে, কখনো আঙুল মুখে ছুঁয়ে, কখনো আবার হাত মাথায় উঠিয়ে, কখনো বুকে হাত দিয়ে তারা তাদের ভাব প্রকাশ করে। ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে। একে বলে সংকেত ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। একে ইশারা ভাষা হিসাবেও পরিচিত। এবার আমরা আসি মাতৃভাষা ও বাংলা ভাষা। মাতৃভাষা অর্থাৎ মায়ের ভাষা। অন্যভাবে বলা যায় আমাদের মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো আমাদের মাতৃভাষা।
শিশু সব সময় যে মায়ের কাছ থেকে ভাষা শেখে তা কিন্তু নয়, কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে। মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে বা জন্মের পর থেকে যার সেবায় যত্নে শিশু বড় হয়, শিশু কিন্তু প্রথম ভাষাটি তার কাছ থেকেই শেখে। বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে যদি স্প্যানিশ বা জার্মান ভাষী কারো কাছে বড় হয়, কোনো মায়ের কাছে বড় হয়, কোনো মায়ের সেবায় যত্নে বড় হয়, তো তার প্রথম মাতৃভাষা কিন্তু বাংলা হবে না, তার প্রথম ভাষা কিন্তু বাংলা হবে না। খুব বেশি সম্ভাবনা থাকে যে, সম্ভাবনা নয়, সে নিশ্চিতভাবেই ওই ভাষাটাই বলবে। তার যার কাছে বড় সে স্প্যানিশ হোক বা জার্মান ভাষী যাই হোক, তার ভাষাটাই কিন্তু শিশু বলবে। এই যে শিশু প্রথম যে ভাষা শেখে তাই তার প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা। সাধারণত দেখা যায় বাঙালি মায়ের শিশুরা মাতৃভাষা বাংলা, শিশুর মাতৃভাষা বাংলা, ইংরেজ মায়ের শিশুর মাতৃভাষা ইংরেজি, আরবি মায়ের শিশুর মাতৃভাষা আরবি, জাপানি মায়ের শিশুর মাতৃভাষা জাপানি। আমরা যেমন বাঙালি, আমাদের একটি মাতৃভাষা রয়েছে, আমরা একটি সমাজে বাস করি, যে সমাজে সেটাকে বাঙালি সমাজ, সেই বাঙালি সমাজে বাস করি এবং আমাদের মা বাবা উভয়ই বাঙালি। এরকম আমরা যারা আছি, এই কারণেই আমাদের মাতৃভাষা বাংলা। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে অনেক জাতিগোষ্ঠী বাস করে, আমাদের আদিবাসী সমাজ যেমন গারো, সাঁওতাল, মারমা, চাকমা প্রভৃতি, এই যে জাতির যারা ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি, এই জাতিরও কিন্তু নিজস্ব মাতৃভাষা রয়েছে। এবং বাংলাদেশে বাংলা এবং এই যে আদিবাসী সমাজ ছাড়াও আরও কিছু জাতিগোষ্ঠী রয়েছে, যেমন উর্দুভাষী জাতিও রয়েছে, আমরা পুরান ঢাকায় বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো আমাদের যেমন একটি নিজস্ব বাঙালি সংস্কৃতি এবং একটি ভাষা রয়েছে, মাতৃভাষা রয়েছে, তাদেরও কিন্তু মাতৃভাষাই রয়েছে, তাদেরও কিন্তু নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমাদের মাতৃভাষা আমাদের কাছে মায়ের মতো, এবং আমরা সবসময় আমাদের মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আমাদের মাতৃভাষার উপরেও আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। শুধু আমাদের মাতৃভাষার উপরে নয়, আমাদের পাশাপাশি আমাদের দেশের অন্যান্য ভাষা গোষ্ঠী, অন্যান্য ভাষা ব্যবহারকারী যারা, অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে যারা অন্য ভাষায় কথা বলেন এবং যাদের ভিন্ন সংস্কৃতির মানুষের প্রতিও আমাদেরকে সমানভাবে শ্রদ্ধাশীল হতে হবে। এর পরবর্তীতে আমরা আসি ভাষার রূপ ও বৈচিত্র্য। ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই, ভাষা নানা রূপে ব্যবহৃত হয়। ভাষার এসব রূপ ও বৈচিত্র্য নিয়ে এখন আলোচনা করা হবে। প্রথম রূপ ও বৈচিত্র্য হলো উপভাষা। একই ভাষায় যারা কথা বলে তাদেরকে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায় বলে থাকি। যে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। সকলের বাংলা আবার এক নয়। ভৌগোলিক ব্যবধান, যোগাযোগের ব্যবস্থা, সমাজ, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার পার্থক্য সৃষ্টি হয়। যেমন ফরিদপুরের ভাষার সাথে যেমন যশোরের ভাষায় কোনো মিল আছে, হয়তো কিছু কিছু শব্দ আছে খুব সাধারণ শব্দ, তাছাড়া বাকি অনেক কিছুই, বলার ভঙ্গিমা, শব্দচয়ন বা আমরা বলতে পারি যে বিভিন্ন প্রকাশের মাধ্যম বা বিভিন্ন টান কথায়, এগুলো কিন্তু অঞ্চল ভেদেই হয়ে থাকে। এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের কোনো মিল নেই, বা কোনো শব্দের উপর অতিরিক্ত ঝোঁক, বা কোনো শব্দের কোনো বিশেষ ধ্বনির উপর একটু ঝোঁক সৃষ্টি করে কথা বলছে। তো এই যে অমিলটা, এই যে বৈচিত্র্যটা, একই বাংলা ভাষা, ফরিদপুর এবং যশোরের বাংলা ভাষার মধ্যে যেমন একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, একইভাবে রংপুর, চট্টগ্রাম, সিলেট বা অন্যান্য জায়গার যে বাংলা ভাষা আমরা দেখতে পাই, সিলেট এবং রংপুরের বাংলা ভাষা এখন একটা ভিন্ন রূপ আমরা দেখতে পাই, সম্পূর্ণ ভিন্ন রূপ আমরা দেখতে পাই। ওই বাংলা ভাষার আমরা কিছুই বুঝি না। কিন্তু অন্যান্য যে অঞ্চলগুলো, সিলেট, চট্টগ্রাম বাদে যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর বাংলা ভাষায় কিছু কমন শব্দ থাকার পরেও আমাদের ভাষার মনে হয় যে আমরা বলতে পারি ও সিলেটের, ও ঝিনাইদহ বাস করে, ও রংপুরে বাস করে, এরকম আমরা কিন্তু বলতে পারি, যে বলে দিতে পারি। তাদের কথা শুনলেই বা তাদের কথার ঝোঁক বা টান শুনলেই আমরা সহজেই বলে দিতে পারি কে কোন অঞ্চলের বাসিন্দা।
এই যে বৈচিত্র্যটাই, এই বৈচিত্র্যটাকে আমরা উপভাষা বলছি। আমরা একটু কিতাবী ভাষায় বলতে পারি যে ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। এ ভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয়। আমাদের প্রতিটি জেলার ভাষার বৈচিত্র্যপূর্ণ, আমাদের প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে। উপভাষায় কথা বলা মোটেও দোষের নয়। উপভাষা হলো মায়ের মতো। মাকে যেমন আমরা শ্রদ্ধা করি, নিজ নিজ ভাষাকে আমরা আমাদের শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। আমরা মাতৃভাষায় পড়েছি যে আমাদের নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব মাতৃভাষা রয়েছে। এই যে আমাদের মাতৃভাষা যেমন বাংলা, ঠিক তেমনই আমাদের মধ্যে কেউ ফরিদপুরের বাসিন্দা, কেউ যশোরের বাসিন্দা, কেউ বরিশালের বাসিন্দা, কেউ রংপুরের বাসিন্দা, আবার কেউ সিলেটের বাসিন্দা, কেউ চট্টগ্রামের বাসিন্দা। এদেরও যে আঞ্চলিকতা, প্রত্যেকের আমাদের নিজস্ব আঞ্চলিকতা রয়েছে, নিজস্ব কথা বলার ভঙ্গিমা রয়েছে। আমাদের নিজেদের আঞ্চলিক ভাষার প্রতি যেমন সহনশীল হতে হবে, আমাদের অন্য আমার বন্ধুটি বা আমার পরিচিত যে ব্যক্তিটি যে অন্য একটি জেলা থেকে এসেছে, তারও আঞ্চলিকতার সাথে আঞ্চলিকতার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। এখানে তোমাদের পাঠ্য বইতে যে উপভাষার কিছু নমুনা দেওয়া হয়েছে। খুলনা, যশোর, বগুড়া, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী প্রভৃতি অনেকগুলো ভাষার একই ভাষার মানে একই বাক্যের বিভিন্ন বৈচিত্র্যতা দেখানো হয়েছে। খুলনা ও যশোরের লোকজন যখন বলছে একজন মানুষের দুটো সাওয়াল ছিল, বগুড়ার মানুষ এই একই শব্দটাকে, একই বাক্যটাকে বলছে যে একজনের দুই বেটা ছেলে ছিল। এরকমভাবে ভাষার একটা অঞ্চল ভেদে, সমাজ ভেদে, ধর্ম ভেদে এবং ব্যক্তিভেদেও যে বৈচিত্র্যটা হয়, সেটাকেই আমরা উপভাষা বলছি। এরপরে আমরা আসব প্রমিত ভাষা, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না। আমরা যখন একসাথে বাংলাদেশের যদি বিভিন্ন জেলার মানুষ এক জায়গায় হই, একজনের উপভাষা, একজনের আঞ্চলিকতা কিন্তু আর একজন বুঝতে পারবো না, আমাদের বুঝতে সত্যি খুব কষ্ট হবে। এবং সুতরাং আমাদের যোগাযোগ যে স্থাপন করা অন্যের সাথে, সেটাই কষ্ট হবে। কিন্তু সেই যোগাযোগ স্থাপনটাকে সহজ করার জন্য একটি আদর্শ ভাষা ধরা হয়। এই যে একই ভাষার উপভাষাগুলোকে, পাঠ্য বইতে যেটা লেখা আছে, একই ভাষার উপভাষাগুলোকে অনেক সময় বোধগম্য হয় না। এজন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসাবে তৈরি ভাষারূপী হলো প্রমিত ভাষা। এই ভাষার মাধ্যমে প্রশাসনিক কাজ, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয়। বাংলাদেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমে এ ভাষা ব্যবহার করা হয়। উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য রয়েছে। যখন আমরা কোথাও গিয়ে বক্তৃতা দেব, কোথাও গিয়ে কোনো আমাদের নিজস্ব বক্তব্য রাখবো কোনো জায়গায় গিয়ে, যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ উপস্থিত, তখন আমরা প্রমিত ভাষায় বক্তব্য রাখবো, নিজের বক্তব্য রাখবো। কারণ আমি যদি আমার আঞ্চলিকতা ব্যবহার করি, তখন অনেকেই আমার কথাটা বুঝবে না, আমরা কি বলতে চাইছি না মানুষ বুঝবে না। সেই কারণে আমাদের এই যে কোনো একটি ভাষাকে আদর্শ হিসাবে ধরা হয়েছে, যেমন প্রমিত ভাষা। আমরা যেমন সংবাদপত্রে যে ভাষায় পড়ছি সংবাদপত্র, সেই সংবাদপত্রটি একটি ভাষাভঙ্গিতে রচিত আছে, খুব শুদ্ধ ভাষা ব্যবহার করা আছে, শব্দচয়ন খুব সুন্দর সুন্দর শব্দচয়ন করা আছে, এবং সেটা থেকে দেখে আমাদের পড়ে ভালো লাগে এবং আমরা সবাই সেটা বুঝি, যে অঞ্চলেরই থাকি না কেন, সেই অঞ্চল থেকেই আমরা এটা বুঝতে পারছি যে ওই সংবাদপত্রটি লিখেছেন বা সংবাদপত্রের যে বিষয়টা আমরা পড়ছি, সেই বিষয়টি সে কি বোঝাতে চেয়েছে আমরা কিন্তু বুঝতে পারছি। এই ভাষাটাকেই আমরা প্রমিত ভাষা বলছি। তো বইতে যেটা লেখা আছে, পাঠ্য বইতে যেটা লেখা আছে, একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না। এজন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসাবে তৈরি ভাষারূপী প্রমিত ভাষা, অর্থাৎ প্রমিত ভাষাকে তৈরি করা হয়েছে।
তো এবার আমরা দেখে নিই প্রমিত ভাষা আর উপভাষার মধ্যে যে পার্থক্যগুলো। তোমাদের কাছে যদি খাতা কলম থাকে একটু নোট করে নিও, তোমাদের বইতেও এটা দেওয়া আছে। প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে, উপভাষার থাকে না। উপভাষা আমরা মন থেকে বলি, উপভাষা আমাদের স্বাভাবিকভাবেই আসে, আমরা ছোটবেলা থেকে ওই ভাষায় বড় হই, ওই ভাষায় কথা বলে বড় হই যেহেতু স্বাভাবিকভাবেই আসে, কিন্তু এটার তাই ব্যাকরণের প্রয়োজন পড়ে না। কিন্তু প্রমিত ভাষায় একটি লিখিত ব্যাকরণের প্রয়োজন পড়ে, কারণ এটা যেহেতু সর্বসাধারণের জন্য, এটা যেহেতু সবার জন্য একটা সাধারণ ভাষা, আদর্শ ভাষা হিসেবে নির্ণয় করা হয়েছে, সেই জন্য এর কিছু নিয়মবদ্ধ হতে হয়। এই ভাষাটা যখন চর্চা করার সময় একটি নিয়মে আসতে হয়, নিয়মবদ্ধ হয়ে ভাষাটি বলতে হয়। সেই জন্য এটার একটি লিখিত ব্যাকরণ আছে, লিখিত ব্যাকরণ থাকে, উপভাষার থাকে না। উপভাষাগুলো শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয়। আমরা উপভাষা কিন্তু আমাদের শেখে না, আমরা কেউ শিখি না। আমরা জন্মের পরের থেকে যখন মায়ের কাছে ভাষা শিখি এবং আমাদের সমাজ এবং আশেপাশে যে পরিবেশ থেকে আমরা যে ভাষাটা শিখি, এটা এমনিই শিখি আমরা। এটাকে আমাদের কেউ হাতে ধরে বা এই যে কেউ পদবিন্যাস করে না, কেউ বাক্য কাকে বলে, কত রকম কোন ধরনের বাক্য ব্যবহার করছে, এভাবে কিন্তু কেউ পদবিন্যাস করে বা কোনো ব্যাকরণিক নিয়মের মধ্যে ফেলে আমাদেরকে শেখায় না। কিন্তু প্রমিত ভাষা, যখন আমরা এই প্রমিত ভাষায় কথা বলছি, প্রমিত ভাষায় লেখাপড়া করছি, তখন কিন্তু আমাদের এটা শিখতে হয়, এই যে ব্যাকরণগুলো শিখতে হয়। এই প্রমিত ভাষার জন্য আলাদা করে ব্যাকরণ ভাষা শিখতে হয় এবং এই ভাষাটা চর্চা রাখতে হয়। উপভাষার চর্চার প্রয়োজন পড়ে না, কারণ ওটা আমাদের স্বাভাবিক ভাষা, ওটা আমাদের স্বাভাবিকভাবেই আসে। প্রমিত ভাষা হলো শেখার বিষয়, উপভাষা অর্জনের বিষয়। প্রমিত ভাষা আমরা শিখি, আমরা বলেছি যে প্রমিত ভাষার ব্যাকরণ শিখতে হয় এবং একটা শব্দচয়ন শিখতে হয়। আর 2 নম্বর পয়েন্টে আমরা দেখেছি যে প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয়, অর্থাৎ প্রমিত ভাষাকে নিয়মিত চর্চা করতে হয়। আমরা যে পড়াশোনা করছি যে ভাষাটায়, ওই ভাষাটা আমাদের একদিনে কিন্তু আসেনি। অত সুন্দর করে ভাষাভঙ্গি, অত সুন্দর শব্দচয়ন কিন্তু একদিনে আসেনি। এটা আমরা চর্চা করতে 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 এসেছি, এই পর্যন্ত এসেছি। তো প্রমিত ভাষাটা আমরা মূলত শিখেছি, আমরা যখন পড়াশোনা করেছি তখন প্রমিত ভাষাটা শিখেছি। আর উপভাষা হলো অর্জনের বিষয়। আমরা উপভাষাটাকে ছোটবেলা থেকে অর্জন করেছি, অর্থাৎ যখন আমরা কথা বলতে শিখেছি তার একটু পর থেকেই আমরা যখন একটু ভালো করে কথা বলতে শিখেছি, তখন থেকে আমরা উপভাষাটা অর্জন করেছি আমাদের সমাজের থেকে, প্রকৃতির থেকে এবং আমাদের পারিবারিকভাবে মায়ের কাছ থেকে বা অন্যান্য সদস্যের কাছ থেকে আমরা অর্জন করেছি। পরবর্তীতে আমরা চলে যাব কথ্য ভাষা। শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা বিশেষ অনুষ্ঠানে আমরা বক্তব্য উপস্থাপন করি, তখন ভাষা ব্যবহারে সচেতনতা দেখা দেয়। তাই বিশেষ পরিবেশে ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কথ্য ভাষা বলে। আনুষ্ঠানিক পরিবেশে বন্ধু কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় এই ভাষা ব্যবহার করা হয়। আমরা কথ্য ভাষা বলতে, এটা আমরা আগেও বলেছি যে অনেকটা প্রমিত ভাষার সাথে মিল রয়েছে, কিন্তু কথ্য ভাষাটা আলাদা। শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করে, শিক্ষক যখন আমাদের সাথে কথা বলছেন, সেই শিক্ষক খুব সহজে আমাদেরকে বোঝাচ্ছেন, তার কথ্য ভাষার মাধ্যমে আমাদের বোঝাচ্ছেন। প্রমিত ভাষার, এটা কিন্তু প্রমিত ভাষা নয়। শিক্ষক তার কথ্য ভাষার মাধ্যমে আমাদেরকে পাঠদান করছে, যাতে আমি সহজে বুঝতে পারি, এবং তার পাঠদানের যে শব্দচয়ন, যে ভাষা, সেই শিক্ষক যখন তার বন্ধুর সাথে কথা বলছে সেই ভাষাটা কিন্তু এক নয়। সুতরাং সে আমাদের সাথে এই যে একটি বিশেষ পরিবেশে আছে, একটা শ্রেণীকক্ষে এবং বিশেষ মানুষের সাথে আমাদের সাথে আছে, সুতরাং সে যে ভাষাটা ব্যবহার করছে, যে বিবেচনা করে ব্যবহার করছে, শব্দগুলো বিবেচনা করে ব্যবহার করছে, সেই ভাষাটাকে আমরা কথ্য ভাষা বলছি। বিশেষ পরিবেশে ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কথ্য ভাষা বলে। আনুষ্ঠানিক পরিবেশে বন্ধু মহলে, যেমন অফিসিয়াল বা
কোনো কোনো শিক্ষক বা যে কেউ যদি কোনো তার কর্মক্ষেত্রে বক্তব্য রাখে বা তার সিনিয়র কারোদের সাথে কথা বলে, তখন সে সংযতভাবে কথা বলে এবং তার কথার যে শব্দচয়ন, যার ভঙ্গিমা, সেগুলো তার স্বাভাবিক কথাবার্তা থেকে একটু পার্থক্য হয়। স্বাভাবিক কথাবার্তা বা কিন্তু আমরা প্রমিত ভাষা যেমন লিখে, প্রমিত ভাষাটাও কেউ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ধরা হয়, কিন্তু কথ্য ভাষাকেও স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ না ধরা হলেও কথ্য ভাষা সে ব্যবহার করছে বিশেষভাবে, যেমন বিশেষ শব্দচয়নের মাধ্যমে, বিশেষ ব্যক্তিভেদে এবং যার সাথে কথা বলছে তার বিশেষভাবে সম্মান দিচ্ছে তাকে তার কথার মাধ্যমে। এই যে সে তার স্বাভাবিক ভাষা থেকে বেরিয়ে সে এই যে বিশেষ পরিবেশে এবং প্রয়োজনের বাইরে গিয়ে সে যখন কথা বলছে, তখন সেটা কথ্য ভাষা। আমি যখন এই যে এই মুহূর্তে তোমাদের সাথে আছি, আমিও কিন্তু কথ্য ভাষায় কথা বলছি। ব্যক্তিগত ভাষা, ব্যক্তি ভাষা, এই ভাষা সম্প্রদায়ের মধ্যে বাস করলেও সবার একই ভাষা সম্প্রদায়ের মধ্যে বাস করলেও সবার ভাষা কিন্তু এক হয় না। কেউ কেউ একটু আমরা আমাদের মধ্যে কেউ কেউ খেয়াল করলেই দেখা যাবে যে সবাই একভাবে কথা বলছে না। কোথাও না কোথাও পার্থক্য, কোথাও না কোথাও কোনো না কোনো বৈচিত্র্য আছে কথার মধ্যে। কেউ কোনো শব্দের ওপর ঝোঁক দিচ্ছে, কেউ বা কোনো শব্দের টান ব্যবহার করছে। একই অঞ্চলে বসবাস করে, অথবা একই পরিবারে বসবাস করে কারো শব্দচয়নটা ভালো, কারো কেউ বা একটা শব্দের উপর বেশি ঝোঁক দিয়ে ফেলছে কথা বলার সময়। এই যে ব্যক্তিগত ধ্বনির উচ্চারণ করছে কেউ একটু অন্যভাবে, শব্দ নির্বাচন করছে আলাদাভাবে, এবং এগুলোর ব্যবহারও বিভিন্নভাবে করছে, যার যার মতো করে করছে। এটাকেই ব্যক্তিগত ভাষা বলে। যেমন ব্যক্তির এই নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাই হলো ব্যক্তি ভাষা। অর্থাৎ আমরা ওই ভাষাটাকে দিয়ে ব্যক্তিকে বুঝতে পারছি সে কি বলতে চাইছে এবং কি করছে, এবং তার এই ভাষা ভঙ্গিটাকে আমরা ব্যক্তি ভাষা বলছি। মৌখিক ও লিখিত পদ উভয়ের ভাষারূপের ব্যক্তি ভাষা হয়। আমরা যদি মুখেও বলি, আমার কথার সাথে অন্যের কথা মিল হবে না, কিছুতেই মিল হবে না, কারণ আমার যে শব্দচয়ন, অন্য শব্দচয়ন সম্পূর্ণ আলাদা, অন্যের কথা বলার ভঙ্গি সম্পূর্ণ আলাদা। একটা জিনিস আমি যেভাবে, অন্য কেউ যেভাবে বোঝাতে পারবে, আমি হয়তো সেভাবে বোঝাতে পারবো না, আমি একটু অন্যভাবে বোঝাবো। একই কথা বলছি কিন্তু আমরা অন্যভাবে বলছি। এই যে ব্যক্তিভেদে যে পার্থক্যটা, যে বৈচিত্র্যটা, এটাকে আমরা ব্যক্তি ভাষা বলছি। এখন এটা শুধু মৌখিক নয়, এটা লিখিত ভাষারূপের মধ্যেও পাওয়া যেতে পারে। যেমন আমরা যখন কোনো প্রবন্ধ পড়ি, আমাদের কোনো প্রিয় লেখকের বা কারো কোনো প্রিয় পরিচিত মানুষের প্রবন্ধ পড়ছি বা কোনো শিক্ষকের কোনো লেখা পড়ছি, আমরা বুঝতে পারি, কিন্তু যারা অনেক দিন ধরে পড়ছি তারা কিন্তু বুঝতে পারে যে এটা কার লেখা, কে লিখেছে এবং কি বলতে চেয়েছে, এটা বুঝতে পারে। এই যে এটাই হলো ব্যক্তি ভাষা। যেমন রবীন্দ্রনাথের লেখা পড়লেও আমরা বুঝি, একই লেখা যদি রবীন্দ্রনাথও লেখেন এবং নজরুলও লেখেন, আমরা বুঝতে পারি, কারণ রবীন্দ্রনাথের শব্দচয়ন ভাষাভঙ্গি একরকম, আর নজরুলের শব্দচয়ন এবং ভাষাভঙ্গি আর একরকম। এই যে এই বৈচিত্র্যটাকে আমরা ব্যক্তি ভাষা বলছি। এবার আসি আমরা সামাজিক ভাষায়। সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে বলে সামাজিক ভাষা। মানুষ অসম আর্থসামাজিক ও শিক্ষা ব্যবস্থার যোগ্যতার অধিকারী। নিরক্ষর মানুষ যে ভাষায় কথা বলে, শিক্ষিত ব্যক্তিরা সে ভাষায় কথা বলে না। সামাজিক পরিচয়ই ভাষাকে নির্ধারণ করে দেয়। ভাষা এই ভাষা দুই রকমের, উচ্চ শ্রেণীর ভাষা ও নিম্ন শ্রেণীর ভাষা। উচ্চ শ্রেণীর ভাষা অর্থাৎ সামাজিক ল্যাঙ্গুয়েজ, সামাজিক ভাষাটা যেটা বলতে চাচ্ছি, সামাজিক ভাষাটা যেটা, সেটা হলো যে আমরা নির্দিষ্ট সমাজে বাস করি, যারা একটু বিভিন্ন আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজে বাস করি, এবং তার আশেপাশের মানুষ সেই সমাজের যারা অন্তর্ভুক্ত, তারা প্রত্যেকেই প্রত্যেকের ভাষাভঙ্গি, একটা নির্দিষ্ট ভাষাভঙ্গির মধ্যে একটা বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। ভাষাভঙ্গি একরকম, অথবা আর একটা অন্য কোনো মানুষ, ভিন্ন একটা সমাজের মানুষের ভাষাভঙ্গি অন্যরকম আমরা দেখতে পাই, সহজেই এটা দেখতে পাই। উচ্চ শ্রেণীর সামাজিক ভাষা দুই প্রকার, উচ্চ শ্রেণীর ভাষা, নিম্ন শ্রেণীর ভাষা।
সমাজের অধিকতর সুযোগ সুবিধা যারা লাভ করেছে তারা ব্যবহার করে। একে আমরা অভিজাত ভাষাও বলে থাকি। অর্থাৎ উচ্চ শ্রেণীর ভাষা হলো সমাজের অধিকতর সুযোগ সুবিধা যারা লাভ করেছে তারা ব্যবহার করছে। অর্থাৎ আমাদের সমাজে এলিট ক্লাস বা অভিজাতরা যারা যারা সমাজের সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে তারাই ব্যবহার করছে। আবার নিম্ন শ্রেণীর ভাষা, লো ক্লাস ভ্যারাইটি, সমাজের সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক দিয়ে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে এ পরিচয়ে উল্লেখ করা হয়েছে। আমরা দেখতে পারি যারা একটু সমাজের সুযোগ সুবিধা বেশি পেয়েছে তাদের ভাষার, যারা কম সুযোগ সুবিধা পেয়েছে তাদের ভাষার মধ্যেও একটি পার্থক্য আছে। এই দুটো শ্রেণীর মধ্যে যে যারা বিলং করছে, এই যে দুটো শ্রেণীর যে ভাষার যে আলাদা আলাদা বৈচিত্র্য, এটাকেই আমরা বলছি যে সামাজিক ভাষা। একটি সমাজের মানুষরা, একটা সমাজের অন্তর্ভুক্ত মানুষরা যেভাবে কথা বলে, যে ভঙ্গিমায় যে ভঙ্গিমায় প্রকাশ করে, একই ভাষা যে ভঙ্গিমায় যেভাবে প্রকাশ করে, সেটাকেই সামাজিক ভাষা আমরা বলি। পেশাগত ভাষা, সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্য হলো পেশাগত ভাষা। যেমন চিকিৎসকদের ভাষা, আইনজীবীদের ভাষা, প্রকৌশলীদের ভাষা, রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রিদের ভাষা। সমাজের এই যে বিভিন্ন পেশার মানুষ বিভিন্নভাবে কথা বলে। চিকিৎসকদের ভাষা যেমন আলাদা, আইনজীবীদের ভাষাও কিন্তু তেমন আলাদা। একজন চিকিৎসক যখন তার পেশাগত জায়গায় আছে, পেশারত অবস্থায় আছে, কর্মরত অবস্থায় আছে, তখন তার ভাষাটা তার পেশাভিত্তিকই হবে। ঠিক তেমনই আইনজীবী ও প্রকৌশলীদের ভাষাটাও একই রকম, বা রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি ইত্যাদি পেশাজীবী মানুষের ভাষাটাও তাদের পেশাগত ভাষাই হবে। সুতরাং আমরা যে এই যে বিভিন্ন মানুষ যে পেশা থেকে বিলং করছে এবং তার ওই ভাষাটাকে আমরা তার ওই পেশাভিত্তিক যে ভাষাটাকে, সেটাকে আমরা পেশাগত ভাষা বলছি। দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা ছাড়াও যে কোনো ভাষাকে দ্বিতীয় ভাষা বলে। মানে অর্থাৎ আমরা মাতৃভাষা বাদ দিয়ে যদি মাতৃভাষার সাথে সাথে বা মাতৃভাষার পরে যদি অন্য কোনো ভাষা শিখি বা অন্য ভাষা চর্চা করি বা অন্য ভাষায় অফিসিয়াল কাজকর্ম করি বা যাই করি, সেটাকেই আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলছি। একে বিদেশি ভাষাও বলা হয়। আমাদের দেশের দ্বিতীয় ভাষা মূলত ইংরেজি, কারণ বাংলার পরে আমাদের দেশে ইংরেজিটাকে প্রাধান্য বেশি দেওয়া হয়। কিন্তু ধর্মীয় কারণে আমরা অনেক রকম ভাষা শিখে থাকি। যেমন মুসলিম যারা আছেন তারা আরবি শেখেন, হিন্দুরা সংস্কৃত শেখেন, আবার বৌদ্ধরা পালি ভাষাটাও শেখে। এগুলোই আসলে দ্বিতীয় ভাষা। অর্থাৎ আমরা আমাদের মাতৃভাষার পাশাপাশি বা মাতৃভাষার পরে যে ভাষাটাকে প্রাধান্য দিচ্ছি সেই ভাষাটাই দ্বিতীয় ভাষা। সাধু ও চলিত ভাষা, মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এই ভাষায় সাধু ভাষা বা সাধু রীতি হিসাবে পরিচিত। অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলা যখন লিখিত ভাষা ছিল, আমরা ব্যক্তিগত ভাষা ছাড়া, ব্যক্তিগত কিছু চিঠিপত্র ছাড়া আমাদের বাংলার যে লেখার যে নথিপত্র পাওয়া যায়, ম্যাক্সিমামই তার বেশিরভাগই দেখা যাচ্ছে যে পদ্যে লেখা, গদ্যের চলন ছিল না। অর্থাৎ আমরা এখন যেভাবে যে ভাষারীতিতে লিখছি সেটার চলন ছিল না। কবিতার মাধ্যমে, কবিতার মতো ছন্দ আকারে লেখা থাকতো। কিন্তু পরবর্তীতে যখন বাংলার লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন যে উদ্ভাবকেরা ছিলেন তারা একটি লিখিত ভাষার প্রচলন করেন, যার মাধ্যমে এবং তার মুখে বলার ভাষা এবং লেখার ভাষাটা একটা স্বাভাবিকভাবে আমরা একটা পার্থক্য করে ফেলতে পারি। তারা মুখের কথার প্রতি মানুষের লোকজ যে
ভাষারীতি তার প্রতি তারা শ্রদ্ধাশীল ছিলেন না বেশিরভাগ মানুষই। ফলে তারা চেয়েছিলেন যে লেখার ভাষাটা হবে, যেটা সাহিত্যে ব্যবহার হবে, যেটা মানুষ যেটা লিখবে, পড়াশোনা শিখবে, সেটা একটু অন্যরকম ভাষা হবে, একটু অভিজাত ভাষা হবে। ফলে সেই ভাষার আদলে তারা যে ভাষাটা যে ভাষারীতিটা তৈরি করে এটা হলো সাধু ভাষা। সব পণ্ডিতেরাই যে এ আদর্শে বিশ্বাসী ছিলেন তা কিন্তু নয়, কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি। সাধু ভাষার পরিচয় গ্রহণ করতে দেখা যায় যে এ ভাষায় বেশি পরিমাণ সংস্কৃত শব্দই শুধু নেই, সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে। প্রথম দিকের সাধু ভাষা ছিল আড়ষ্ট, এ ভাষায় প্রাঞ্জল হয়ে উঠতে অনেকদিন লেগেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ ভাষায় কাজ করেন, এজন্য তাকে বলে বাংলা সাধু ভাষার জনক। নিচে সাধু ভাষার উদাহরণ দেওয়া হলো। আমরা এখানে তোমাদের পাঠ্য বইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা থেকে একটি ছোট্ট অংশ দেয়া হয়েছে। নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরীয় শকুন্তলার অঞ্চলকোণ হইতে সলিলে পতিত হইয়াছিল। পতিত হইবা মাত্র এক অতি বৃহৎ রোহিত মৎস্যে গ্রাস করে। সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধীবরের জালে পতিত হইল। ধীবর খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানুষে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে তদীয় উদর মধ্যে অঙ্গুরীয় দেখিতে পাইল। ওই অঙ্গুরীয় লইয়া পরম উল্লসিত মনে সে এক মণিকারের আপনে বিক্রি করিতে গেল। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন। সাধু রীতির জন্ম হয়েছে 1800 খ্রিস্টাব্দের দিকে, আর চলিত ভাষার সৃষ্টি হয় 1914 খ্রিস্টাব্দে। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করায় চলিত ভাষার সৃষ্টির প্রেরণা। অর্থাৎ সাধু ভাষায় যে কৃত্রিমতা, যে বাংলা ভাষা সংস্কৃত ব্যাকরণের ভিত্তিতে লেখা বা প্রচুর সংস্কৃত শব্দ, এগুলো মানুষের স্বাভাবিক যে কথা বলার ধরন, লেখা বা পড়া, শিক্ষা গ্রহণের মাধ্যম বা শিক্ষা দানের মাধ্যম, এগুলো অনেকাংশেই একটু ব্যাহত হচ্ছিল। মানুষ তখনকার অনেক মনীষীরা এটার একটা সমস্যা মনে করেছিলেন যে এই ভাষাটাকে এত গুরুগম্ভীর রাখা যাবে না। সেই জন্যই 1914 সালে সবুজপত্রের মাধ্যমে প্রমথ চৌধুরী এই চলিত ভাষার একটা বিপ্লব ঘটায়। এই যে তখন থেকে, এই সময়টা থেকে আমরা বাংলা ভাষার চলিত রীতির সন্ধানটা পাই। এই ভাষা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, আমাদের কাছের এবং প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি। অর্থাৎ সমস্ত মানুষ এটা মানুষের কাছে এটা পৌঁছাবে। এই ভাষার লিখিত বা লেখা হলে বা পড়া হলে বা এই ভাষায় শিক্ষাদান করা হলে বা কোনো সাহিত্য রচনা করা হলে সমস্ত মানুষই বুঝবে। যারা ওই সাধু ভাষার গুরুগম্ভীরতা বোঝে না, যারা সংস্কৃত শব্দ, যাদের শব্দভাণ্ডার কম সংস্কৃত শব্দের, তারাও কিন্তু এই রীতিটাকে বুঝবে। এটা মানুষের ভাষা বোধের যে দ্বার, সেটা খুলে দিয়েছিল এই চরিত্র ভাষা। বাংলার প্রবাদ প্রবচন খুব সহজে এই ভাষায় ব্যবহার করা যায়। নিচে চরিত্র রীতির উদাহরণ তুলে ধরা হলো। তোমাদের পাঠ্য বইতে রবীন্দ্রনাথের সাহিত্যের তাৎপর্য উল্লেখ করা রয়েছে। তাৎপর্য থেকে কিছু লাইন উল্লেখ করা রয়েছে। সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সে হচ্ছে নৈকট্য অর্থাৎ সম্মিলন। মানুষ মিলিত হয় নানা প্রয়োজনে, আবার মানুষ মিলিত হয় কেবল মেলারই জন্যে। অর্থাৎ সাহিত্যেরই উদ্দেশ্যে শাকসবজি ক্ষেতের সঙ্গে মানুষের যোগ ফসল ফলানোর যোগ, ফুলের বাগানের সঙ্গে যোগ সম্পূর্ণ পৃথক জাতের। সবজি ক্ষেতের শেষ উদ্দেশ্য ক্ষেতের বাইরে, সে হচ্ছে ভোজ্য সংগ্রহ। ফুলের বাগানের যে উদ্দেশ্য, তাকে এক হিসাবে সাহিত্য বলা যেতে পারে। অর্থাৎ মন তার সঙ্গে মিলাতে চায়, সেখানে গিয়ে বসি, সেখানে বেড়াই, সেখানকার সঙ্গে যোগে মন খুশি হয়। এই যে আমরা বিদ্যাসাগরের যে শকুন্তলা থেকে আমরা যে
ভাষারীতিটা দেখেছি। নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরীয় শকুন্তলার অঞ্চলকোণ হইতে সলিলত পতিত হইয়াছিল। এটা যেমন আমাদের কাছে বেশ বেশ কঠিন লাগছে স্বাভাবিক, কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশ কঠিন লাগছে, কারণ আমরা এই ভাষায় অভ্যস্ত নই, এই ভাষাটা আমাদের কাছে খুব সহজে পৌঁছাচ্ছে না। কিন্তু যখন আমরা রবীন্দ্রনাথের এই উদাহরণটা পড়ছি যে সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সে হচ্ছে নৈকট্য, অর্থাৎ সম্মিলন, এই ভাষাটা অনেকটাই আমাদের মুখের ভাষার কাছাকাছি। তো তাই আমরা বলতে পারি সাধু এবং চলিত ভাষার কিছু নির্দিষ্ট পার্থক্য রয়েছে, এবং সাধুরীতি যে সাধুরতার ভাষার মূল যে পার্থক্য সেটা হলো সাধুরীতিতে আড়ষ্ঠতা ও কৃত্রিমতা রয়েছে, কিন্তু চলিত ভাষায় আড়ষ্ঠতা ও কৃত্রিমতা নেই, চলিত ভাষা যথেষ্ট প্রাঞ্জল। তো আজকের জন্য এই পর্যন্তই। আজকে আমাদের প্রথম অধ্যায় শেষ হলো। ভাষারীতি ভাষা ও বাংলা ভাষা শেষ হলো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যদি কোনো ভাবে আমার সাথে কোনো বিষয়ে কোনো কিছু যোগাযোগ করার থাকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সেও জানাতে পারেন। আমি লিংক দিয়ে দেব, আমার কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব, এবং আমাদের এই যে পূর্ববর্তী ক্লাসটা তার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। যারা দেখেননি পূর্ববর্তী ক্লাসটা তারা অবশ্যই দেখে নেবেন। এবং আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।